নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। রাস্তায় বাসের রেষারেষি কোনো নতুন ঘটনা নয়, বেপরোয়া গতির বলি হতে হয় পথচারীদের। তাই এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। গাড়ির গতি বাড়ালেই এবার ধরা পড়বে অ্যাপে, কেড়ে নেওয়া হবে ড্রাইভিং লাইসেন্সও। শহর থেকে শহরতলি রাস্তায় বাসের রেষারেষি কোনো নতুন ঘটনা নয়। দিনের পর দিন দুর্ঘটনার অভিযোগ উঠেছে, সতর্ক করেছে প্রশাসন, তারপরও কমেনি সেই দাপাদাপি। একই রুটে বাস কাছাকাছি চলে এলেই গতি বাড়িয়ে দেওয়া হয়। নিত্যযাত্রীরা প্রায়শই এই অভিযোগ করে থাকেন। আর রাস্তার মাঝে সেই বেপরোয়া গতির বলি হতে হয় পথচারীদের। তাই এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। গাড়ির গতি বাড়ালেই ধরা পড়বে এবার অ্যাপে। শুক্রবার নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হুগলির জাঙ্গিপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে শুক্রবার হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানান, বাসের রেষারেষি বন্ধ করতে এবার অ্যাপ তৈরি করছে রাজ্য সরকার। সেই অ্যাপ দিয়ে বাস চালকদের ওপর নজরদারি চালাবে ট্রাফিক পুলিশ। পরিবহন মন্ত্রী জানান, বাসের রেষারেষি এবার বন্ধ করে দেব। আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে, বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে। সকাল থেকে তাদের ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ। কত গতিতে তারা গাড়ি চালাচ্ছে, বেপরোয়া গতিতে চালাচ্ছে কিনা সবটাই ধরা পড়বে ওই অ্যাপে। মন্ত্রী আরও জানিয়েছেন, বাস চালকদের জন্য কড়া শাস্তির কথাও ভেবেছে রাজ্য। জানানো হয়েছে, বেপরোয়া গতিতে বাস চালালে সেই চালককে শোকজ করা হবে। নির্দিষ্ট সময় পর তার ড্রাইভিং লাইসেন্সও কেড়ে নেওয়া হবে। আর বেপরোয়া গতিতে চালানোর ফলে যদি কারোর মৃত্যু হয়, তাহলে চরম শাস্তি দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। এই অ্যাপ কার্যকর হলে পথ নিরাপত্তা বাড়বে বলেই আশা করছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। শহরবাসীর জন্য আরো একটা সুখবর নিয়ে এলো মেট্রো রেল। মেট্রোতে চেপেই এবার সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছতে আর কোনো অসুবিধাই থাকছে না। শহরবাসীর জন্য আরো একটা সুখবর নিয়ে এলো মেট্রো রেল। দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে। মেট্রোতে চেপেই এবার সোজা পৌঁছে যাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। দ্রুত পৌঁছানোর জন্য ক্যাব ধরার আর কোনো প্রয়োজন থাকছে না। গত কয়েক বছরে কলকাতার উত্তর এবং দক্ষিণে আরও বিস্তৃত হয়েছে মেট্রো। জুড়ে গিয়েছে একের পর এক স্টেশন। আর এবার আর এক মাইলস্টোন সফলভাবে সম্পূর্ণ হলো নতুন রুটের পূর্ণাঙ্গ ট্রায়াল রান। ওই রুটে মেট্রো চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত আপ এবং ডাউন উভয় লাইনে সফল ট্রায়াল রান হয়েছে। এটি মোট 7.04 কিলোমিটার পথ। শুক্রবার দুপুর 12:09 নোয়াপাড়া থেকে ট্রায়াল রান শুরু হয়। মেট্রোর MR 408 নম্বর রেকে উপস্থিত ছিলেন কর্মী ও অফিসাররা। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে যাওয়ার পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেকটি থামে। জেনারেল ম্যানেজার সেই স্টেশনটি পরিদর্শন করেন। এরপর 12:31 জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে পৌঁছয় মেট্রো। সেখানেও স্টেশন ঘুরে দেখে বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলের এক উচ্চ পদস্থ কর্তা। উল্টো দিকে অর্থাৎ ফেরার পথে রেকটি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ছাড়ে দুপুর 1:57। নোয়াপাড়ায় পৌঁছয় দুপুর 2:21। এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছতে আর কোনো অসুবিধা থাকবে না। নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে থাকছে মোট 4টি স্টেশন। সেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমানবন্দর। উল্লেখ্য, নোয়াপাড়া স্টেশনের সঙ্গে যুক্ত রয়েছে গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট। তাই ওই রুটের সমস্ত যাত্রী নোয়াপাড়ায় নেমে বিমানবন্দর যাওয়ার জন্য মেট্রো ধরতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তারপর থেকেই বেথুয়া টহরি অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোনো টিকিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বন দফতরের বিভিন্ন অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে টিকিট নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেই নড়েচড়ে বসল নদিয়ার মুর্শিদাবাদ বন দফতর। নদিয়ার বেথুয়া টহরি অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের জন্য টিকিট ছিল মাথা পিছু 100 টাকা।
28-24 জানুয়ারি থেকে বেথুয়া টহরি অভয়ারণ্যের টিকিট পদ্ধতি তুলে দিল বন দফতর। অভয়ারণ্যের সামনে নোটিশ দিয়ে এই ঘোষণা করেছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। আমি তো আগে কোনোদিন এই ফরেস্টে আসিনি, আজকে প্রথমবার আসলাম। আর আমি জেনেই এসেছি যে এখানে 100 টাকা করে টিকিট, কিন্তু যখন এখানে এসে দেখলাম সরকার আজ থেকে ওই 100 টাকার টিকিটের মূল্যটা তুলে দিয়েছে, ফ্রি করে দিয়েছে। এবার হিসেব মতো এটা ভালোই হয়েছে, আরও মানুষ ফ্রিতে দেখতে পারবে অভয়ারণ্যটা। এবার পুরোপুরি তুলে দেওয়ার থেকে কিছু টাকা নিয়ে এই ফরেস্টটা একটু উন্নতি করলে আর একটু ভালো লাগতো। 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় গেমস। এবার আসর বসছে উত্তরাখণ্ডে, আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। জাতীয় গেমসে পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার, থাকছে আর্থিক পুরস্কারও। প্রতিযোগিতা শুরুর আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 38তম জাতীয় গেমস, আর তার আগেই বাংলার অ্যাথলিটদের উজ্জীবিত করতেই বড় ঘোষণা করল রাজ্য সরকার। চাকরির সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। সোনা জয়ীদের দেওয়া হবে 3 লক্ষ টাকা, রূপো ও ব্রোঞ্জ জয়ী যথাক্রমে পাবেন 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা। আমাদেরই সম্পত্তি, অনেকদিন অন্য ঘরে ছিল। কলকাতা বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ। গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মামলা খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার উদ্বোধন 48তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার। বুধবার 29 জানুয়ারি থেকে খুলে যাবে সাধারণের জন্য, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এবারের বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। এ নিয়ে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিশ্ব হিন্দু পরিষদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টে এই মামলা সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। গিল্ড যেহেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এর আগে গিল্ডের বিরুদ্ধে করা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা ইপিডিআর এর আবেদনও খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। চলতি বছর বইমেলায় তারাও স্টল দিতে পারবে না। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইয়ের স্টল দিতে চেয়ে গিল্ডের কাছে আবেদন করেছিল ভিএইচপি। সেই অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তারা। গিল্ডের বক্তব্য ছিল, সঠিকভাবে আবেদন জানায়নি ওই সংস্থাটি। পাশাপাশি গিল্ডের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, বিশ্ব হিন্দু পরিষদ স্পর্শকাতর বই প্রকাশ করে, যদিও তারা নিজেরা কোনো বই প্রকাশ করে না। বই প্রকাশিত হয় বিশ্ব হিন্দু বার্তা নামে প্রকাশনা সংস্থা থেকে। বইমেলায় তারাই স্টল দিতে পারে যারা বই প্রকাশ বা বিক্রি করে। ভিএইচপির আইনজীবী এর বিপক্ষে সওয়াল করে বলেছিলেন, বিশ্ব হিন্দু বার্তা তাদেরই সংস্থা। 2011 সাল থেকে তারা বইমেলায় স্টল দিয়ে আসছে। গত শুনানিতে গিল্ডের ভূমিকার সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট। কেন ওই সংগঠনকে স্টল তৈরির অনুমতি দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছিল আদালত। গিল্ডের আইনজীবীর সওয়াল নিয়ে মন্তব্য করেছিল আদালত। গিল্ডের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছিলেন, গত কয়েক বছর ধরে ওই সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে, এখন কেন দেওয়া হবে না? তারা কি স্পর্শকাতর বই প্রকাশ করেছে তা আগে কেন জানাননি? এতদিন স্পর্শকাতর বই প্রকাশ করেনি, হঠাৎ এখন স্পর্শকাতর বই প্রকাশ করছে? গিল্ডের আইনজীবী তাঁর সওয়ালে জানিয়েছিলেন, চলতি বছর থেকে বইমেলায় কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। বিচারপতি পাল্টা বলেছিলেন, আপনাদের কোনো বিধিবদ্ধ নিয়ম নেই যে নিয়ম পরিবর্তন হয়েছে। কেন এত বছর অনুমতি দিয়েছিলেন? নিজেদের নিয়ম খুশিমতো নিজেরা তৈরি করছেন। কিন্তু সওয়াল জবাব শেষ হওয়ার পর শেষ পর্যন্ত শুক্রবার গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। ভিএইচপির আবেদন খারিজও করে দিলেন তিনি। বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইপিডিআর। তাদের মামলাও খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। সাংসারিক মায়া বিসর্জন দিয়ে সন্ন্যাসিনী হলেন বলিউডের একসময়কার অভিনেত্রী মমতা কুলকার্নি। শুক্রবার প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সলমান শাহরুখ খানের অভিনেত্রী। ধর্মেই মুক্তি,
90-এর দশকে একাধিক ছবিতে লাস্যময় রূপেই ধরা দিয়েছিলেন তিনি। অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তারপরই হঠাৎ বলিউড থেকে তার সরে যাওয়া। সাংসারিক মায়া বিসর্জন দিয়ে সন্ন্যাসিনী হলেন বলিউডের একসময়কার অভিনেত্রী মমতা কুলকার্নি। শুক্রবার প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সালমান শাহরুখ খানের অভিনেত্রী। 90-এর দশকে হিট বলিউড অভিনেত্রী তিনি। মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বাইয়ের তৎকালীন অন্ধকার জগতে তাবড় ডনরাও। বলিউডে তখন মাফিয়া রাজ। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন, যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে। বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। একের পর এক বিতর্ককে সঙ্গে করেই মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার। পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। বলিউডের সেই প্রাক্তন অভিনেত্রী এবার মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। 24শে জানুয়ারি কিন্নর আকরা সেখানকার মহামণ্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন তিনি। তারই হাত ধরে শুরু করলেন জীবনের আধ্যাত্মিক ইনিংস। সন্ন্যাস নেওয়ার ফলে নিয়ম অনুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তার নতুন নামকরণ করা হল শ্রী ইয়মাই মমতা নন্দগিরি। মহাকুম্ভের কিন্নর আকরা থেকে ভাইরাল হওয়া ছবিতে সালমান শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে গেরুয়া তিলক। এক নজরে তাকে দেখে চেনাও তাই। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম স্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের অন্তরালে থাকেন মমতা কুলকার্নি। করণ অর্জুন, আশিক আওয়ারা থেকে শুরু করে 90-এর দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। প্রথম সারির নায়কদের সঙ্গেও স্ক্রিন স্পেস শেয়ার করেছেন। তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ে ধর্মে মতি হয় তার। আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী। এবার সমস্ত মোহ মায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি। मैंने लक्ष्मी नारायण त्रिपाठी को चुना बिकॉज आज शुक्रवार है और सर्वप्रथम आज महाकाली का दिन है और मुझे कल महामंडलेश्वर बनाने की तैयारी चल रही थी। मुझे पूछा गया तो, लेकिन आज मुझे महाशक्ति ने आदेश दिया कि मुझे ये चुनना है लक्ष्मी नारायण त्रिपाठी जी को, बिकॉज वो साक्षात अर्धनारेश्वर के स्वरूप है। और इससे बड़ी मेरे लिए क्या उपाधि हो सकती है कि एक अर्धनारेश्वर के हाथ मेरा पट्टा अभिषेक हो रहा है। नहीं, मैंने तो 2000 से मेरी तपस्या शुरू की। आज मुझे 23 साल हो गए ध्यान, तप, और ये जो महामंडलेश्वर की उपाधि होती है, ये काफी मेरी परीक्षा ली गई। सब महामंडलेश्वर लोगों ने मेरी प्रश्न मुझे पूछे, मेरी अभ्यास के, जिसको हम लोग बोलते हैं परीक्षा ली, मेरी अभ्यास की। 23 साल मैंने क्या तप किया, मैंने ध्यान क्या किया, तो हर प्रकार के प्रश्न से मैं पास हो गई, उत्कीर्ण हो गई। तब जाके मुझे महामंडलेश्वरी की उपाधि प्राप्त हो गई। काफी लोग नाराज है, मीडिया लोग नाराज है, मेरे फैंस नाराज है। उनको लगा कि मैं वापस बॉलीवुड आऊंगी, लेकिन ठीक है, जैसे ईश्वर की इच्छा। महाकाल और महाकाली के इच्छा के आगे किसी का कुछ नहीं चलता, वही परब्रह्म है। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে জোর কদমে। বহু বর্ণরঞ্জিত এই মহামিলন ক্ষেত্রে আসছেন দেশ বিদেশের সাধু সন্ন্যাসীরা। এবার মেলায় নজর কাড়লেন পেহেলওয়ান বাবা। সচেতনতার বার্তা নিয়ে তিনি এসেছেন প্রয়াগরাজে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এখন চলছে মহাকুম্ভ মেলা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে জড়ো হচ্ছেন সাধু সন্ন্যাসীরা। বিদেশ থেকেও এসেছেন বহু দর্শনার্থী। পুণ্যতিথিতে স্নান করে পুণ্য অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। আর এরই মধ্যে নজর কাড়ছেন বেশ কয়েকজন বাবা। আইআইটি বাবা, মাস্কুলার বাবা, কাঁটাওয়ালে বাবার পর এবার সবার নজর কেড়েছেন ভাইরাল পেহেলওয়ান বাবা। স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে মেলায় রীতিমতো শারীরিক কসরত করে দেখাচ্ছেন তিনি।
কুম্ভ মেলায় আগত সবাই তাকে ডাকছেন পেহেলওয়ান বাবা বা রেসলার বাবা নামে। বছর 50-এর এই সাধু তরুণ সম্প্রদায়ের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে চাইছেন। নেশা মুক্তি থেকে প্রতিদিনের যোগাভ্যাস, ভালো থাকার উপায় বাতলে দিচ্ছেন এই ভাইরাল বাবা। मेरा उद्देश्य है और एक हमने मुहिम चलाई है, युवाओं को जगाना है, नशे को भगाना है, सबको स्वस्थ बना के भारत को विश्व गुरु बनाना है। और इसलिए ये हमारा उद्देश्य है। हम जहाँ भी जाते हैं वहीं युवाओं को जगाते हैं। अब 50 साल की एज हो चुकी है मेरी और मैं एक हाथ से 10,000 पुशअप लगा लेता हूँ, चक्री दंड लगा लेता हूँ, फुटबॉल के ऊपर हैंड स्टैंड भी कर देता हूँ। जब हम इस 50 साल की एज में इतनी मेहनत कर सकते हैं तो मेरा युवाओं को यही जगाने का उद्देश्य है। तो आप तो हमसे कहीं 4 गुना ज्यादा कर सकते हैं, क्योंकि आज का युवा बहुत भटका हुआ है। गलत संगत में पड़ने की वजह से, कुछ गलत चीजें खाने की वजह से वो कमजोर हो चुके हैं और नशे की लत पड़ चुकी है। तो मैं सभी को यही कहता हूँ, माँ बाप की आज्ञा का पालन करिए, संतों का बड़ों का आदर करिए, घर का देसी भोजन खाइए, तो आप भी मेरी तरह ऐसे मजबूत और स्वस्थ हो जाएंगे। मैंने 50 साल की एज में एक ऐसा माहौल बनाया है, मैं जहाँ भी जाता हूँ अपना प्रदर्शन दिखा के, अपनी बॉडी को दिखा के, मेहनत दिखा के उनको यही जागरूक करता हूँ कि मैं इस उम्र में ये कर सकता हूँ, तो आप तो मुझसे ज्यादा युवा हैं, आप तो हमसे बहुत ज्यादा कर सकते हैं। और मेरे पास डेली 10, 15, 20 फोन भी आते हैं कि भाई साहब, गुरुजी, बाबा जी, मेरी एज 40 की है, 30 की है, कोई 20 की बताता है। मैं बीड़ी सिगरेट पीता था, मैंने वो बंद कर दी। मैं हुक्का पीता था, मैंने वो बंद कर दिया। मैं दारू पीता था, मैं धीरे धीरे कम कर रहा हूँ। मैं बिल्कुल घर पे रहता था, अब मैं एक्सरसाइज करने के लिए जिम में या कहीं भी ट्रैक पे जाता हूँ। तो मुझे बहुत खुशी होती है जब हम एक आदमी जब 5 को सुधारेगा और जब इसको अनेक करने लगेंगे तो क्या सब नहीं सुधर पाएंगे? पक्का मुझे विश्वास है सुधर जाएंगे। मेरा भारत ऐसा है, इसमें कुर्बानी की आवश्यकता पड़ती है। बहुत वर्षों पहले मेरे देशभक्तों ने कुर्बानी दी, भगत सिंह ने, सुभाष चंद्र बोस ने, आजाद ने। तो इसीलिए आज भी एक कुर्बानी देने की जरूरत है। लेकिन उस टाइम तो जान की कुर्बानी देनी पड़ती थी, मगर आज जान की कुर्बानी नहीं देनी। आज कुछ छोटे छोटे स्वाद, कुछ छोटे छोटे इंजॉय, बस उनकी कुर्बानी देनी है। तो मैं यही कहता हूँ, आप ज्यादा फास्ट फूड मत खाइए, तला हुआ भोजन मत खाइए, घर का भोजन खाइए। माँ बाप की आज्ञा का पालन करेंगे, बड़ों में बैठेंगे, तो आप स्वस्थ भी रहेंगे और मस्त भी रहेंगे। ভারতের যুব সম্প্রদায়কে এই সন্ন্যাসী বলছেন, তিনি এই বয়সে যদি এত দূর স্বাস্থ্যবান হতে পারেন, তাহলে তরুণরা তার অনেক গুণ বেশি সবল হতে পারেন। তার সচেতনতার বার্তায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ টিভি নিরপেক্ষ।